ভেঙে দেওয়া হতে চলেছে হিন্ডেনবার্গ রিসার্চ। 15ই জানুয়ারি নিজেদের এক্স হ্যান্ডেলে এই ঘোষণা কি কাঁপিয়ে দিল কাউকে, নাকি স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিশ্বের দাবর বিলিয়নিয়াররা? এই সদ্যই গত 2রা জানুয়ারিতেও কারভানা নামে একটি কোম্পানির ব্যবসায়িক সাফল্যকে চ্যালেঞ্জ করেছিল হিন্ডেনবার্গ, যে কারভানা গোটা দুনিয়া জুড়ে গাড়ি কেনায় ফিনান্স করে। বিশ্বের দাবর বড় গাড়ি কোম্পানিদের সঙ্গে যাদের টাই আপ রয়েছে। তারপর হঠাৎ এমন কি হলো যে গোটা হিন্ডেনবার্গ রিসার্চ গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন হিন্ডেনবার্গ রিসার্চের মালিক নেট অ্যান্ডারসন? নমস্কার, আমি তপচা। শুরু করছি আজকের মাধ্যম পডকাস্ট হিন্ডেনবার্গের হাত সাফাই, হিডেনবার্গের সন্ধানে। মার্কিন মুলুকের শর্ট সেলিং কোম্পানি হিন্ডেনবার্গের নাম প্রথমবার ভারতীয় সংবাদ মাধ্যমের শিরোনাম কেড়ে নেয় 2022 সালে, যখন এই সংস্থা দেশের অন্যতম বড় কর্পোরেট আদানি গ্রুপকে টার্গেট করেছিল। আদানির ব্যবসা সংক্রান্ত বেশ কিছু অসঙ্গতির কথা উল্লেখ করে নিজেদের এক্স হ্যান্ডেলে তারা প্রকাশ করেছিল। লক্ষণীয় বিষয়, ওই 2022 সালেই আদানির সম্পত্তির মূল্য দাঁড়িয়েছিল $150 বিলিয়ন। এখানে একটা ছোট্ট হিসেব বুঝে নিতে পারলে টাকার অঙ্কে আদানির সাম্রাজ্যের কলেবরটা বোঝা যাবে। 1 বিলিয়নের অর্থ হলো 100 কোটি, অর্থাৎ 150 বিলিয়ন মানে 15,000 কোটি। দ্বিতীয় আর একটা অঙ্ক, আজকের তারিখে $1 মূল্য হলো 86 টাকা 57 পয়সা। অতএব 15,000 কোটি গুণিতক 86 টাকা 57 পয়সা, যা হয় সেটাই। সম্পদের অঙ্কে মাথা ঘুরে যাতে না যায়, সেই কারণেই শুরুতেই ছোট্ট দুটো পাটিগণিত সেরে রাখলাম, যাতে পরে ক্ষতির পরিমাণ বুঝতে আপনাদের অসুবিধে না হয়। খুব স্বাভাবিক কারণেই বিশ্বজোড়া আদানি সাম্রাজ্যে বড়সড় ধাক্কা লাগে। এক ধাক্কায় গ্রুপ শেয়ারের দাম অনেকটাই কমে যায়, আর আদানির ব্যক্তিগত সম্পদ $100 বিলিয়ন বেশি হ্রাস পায়, যার অর্থ প্রায় 2/3 অর্থ স্ট্রেফ হারিয়ে ফেলেন আদানি গ্রুপ। স্বাভাবিক কারণে দেশের বিরোধী দলগুলি হিন্ডেনবার্গের রিপোর্টকে সামনে রেখে দেশের সরকারকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল। রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছিল দেশ জুড়ে, কিন্তু তারপরেও আদানি গ্রুপের উপর বিশ্বাস, ভরসা এবং পাশে দাঁড়িয়েছিল দেশের সরকার, সেবি এবং সুপ্রিম কোর্ট। তারা জানিয়েছিল হিন্ডেনবার্গ রিপোর্টের মন্তব্যের কোনো সারবত্তা নেই। তার আগে অবশ্য আদানি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছিল আক্রমণ যতটা আদানি গ্রুপকে, তার থেকেও বেশি একটা ভারতীয় কোম্পানিকে। পরোক্ষে হিন্ডেনবার্গের আক্রমণ হচ্ছে ভারতকে, যারা দ্রুত বিশ্ব মানচিত্রে অর্থনৈতিক সাফল্যের ধ্বজা ওড়াচ্ছে। একটা ভারতীয় ব্যবসায়িক গ্রুপ ক্রমশ গোটা বিশ্ব মানচিত্রে ব্যবসায়িক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসছে। বিশ্বের নামি দামি কর্পোরেটের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে বাণিজ্য করছে। সেই অশ্বমেধের খোরাকে ঠেকাতেই হিন্ডেনবার্গ রিপোর্টে সামনে আনা হয়েছিল আদানি তথ্য। হিন্ডেনবার্গ রিপোর্ট যে মিথ্যা ছাড়া কিছুই নয় এবং হিসেব কষে ভারতের উপর করা আক্রমণ, এমনটাই অভিহিত করেছিলেন আদানি গোষ্ঠী। প্রায় 1 মাস পরে এই শর্ট সেলার হিট সম্পর্কে আদানি গোষ্ঠীর প্রধান চেয়ারম্যান গৌতম আদানি মন্তব্য করেছিলেন এইগুলো। এই আক্রমণ তাকে সবচেয়ে গভীর একটা পাঠ শিখিয়েছে। পরে অবশ্য সুপ্রিম কোর্ট আদানি গোষ্ঠীকে ক্লিন চিট দিয়ে বলেছে OCCRP বা কোনো তৃতীয় পক্ষের সংস্থার রিপোর্ট কোনো যাচাই ছাড়াই প্রমাণ হিসেবে নির্ভর করা যায় না। তবে ভারতীয় কর্পোরেটদের মধ্যে আদানি প্রথম নয়। এর আগে ভারতীয় বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধান মাধবী পুরী উচ এবং তার স্বামীকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল, যিনি এটিকে চরিত্র হত্যার প্রচেষ্টা বলে অভিহিত করেছিলেন। 22শে সেপ্টেম্বর থেকে 25শে জানুয়ারি, মাত্র 28 মাসের মধ্যে এমন কি হলো যে হিন্ডেনবার্গ তার গোটা ব্যবসাটাই গুটিয়ে ফেলল। বন্ধ করে দিল রিসার্চ উইং, ছেড়ে দেওয়া হলো সেই 11 মাথাকে যারা একসঙ্গে এই রিসার্চ উইংয়ে ছিল। সে প্রসঙ্গে অবশ্য খোলা চিঠিতে নেট অ্যান্ডারসন জানিয়েছেন তার সিদ্ধান্তের পিছনে একটি নির্দিষ্ট কারণ নেই, কোনো বিশেষ হুমকি, কোনো স্বাস্থ্য সমস্যা, কোনো বড় ব্যক্তিগত সমস্যাও নেই। তাহলে ব্যবসা গুটিয়ে দেওয়ার পিছনে কারণ কি? কেন এমন একটা সময়কে বেছে নিচ্ছেন যখন আমেরিকার মাটিতে প্রেসিডেন্ট ওয়েটিং ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার মাত্র 48 ঘন্টা বাকি? ব্যবসা বন্ধের এই টাইমিংটা নিয়ে গোটা দুনিয়ায় আলোচনা হচ্ছে। কেন এমন একটা সময়কে বেছে নেওয়া হচ্ছে ব্যবসা গোটানোর জন্য, যা এখনো স্পষ্ট নয়? চলছে নানাবিধ স্পেকুলেশন।
কি কাজ করত হিন্ডেনবার্গ? মূলত বিশ্বের বেশ কিছু বড় কোম্পানিকে তারা বেছে নিত। কখনো তার ব্যবসা করার প্রক্রিয়া, কখনো হিসেব দেখানো স্ট্র্যাটেজি, কখনো প্রফিট ইনভেস্টমেন্ট, কখনো শেয়ার মার্কেটে কোনো বিশেষ ভূমিকা পালন করে শেয়ারের দামের তারতম্য ঘটানো। এই সব প্রক্রিয়ার ওপর নজরদারি চালানো হতো, তথ্য সংগ্রহ করা হতো এবং সেখান থেকে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো হতো, যার ফলে সেই কোম্পানির শেয়ার দাম পড়ে যেত। স্বাভাবিক বিষয়। সেই শেয়ারের কিছু অংশ নামে বেনামে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়িক ফ্রন্টে চলে যাওয়ারও সম্ভাবনা থেকে যায়। এর একটা উদ্দেশ্য যদি ব্ল্যাকমেলিং হয়, তাহলে অন্য উদ্দেশ্য প্রতিদ্বন্দ্বী কর্পোরেটরা সেই তথ্য সংগ্রহ করে তাঁদের স্ট্র্যাটেজিতে সাজাতে পারত তাঁদের বিজনেস। এই সব কিছুর মধ্যে দিয়ে নিজের লাভের অংশ তুলে নিত হিন্ডেনবার্গ রিসার্চ। আর এই 4 দফা হিডেন বাগস বা লুকোনো পোকারাই হিন্ডেনবার্গের মূল ব্যবসায়িক ইউএসপি। নেট অ্যান্ডারসনের নিজস্ব কথায় তার কর্মকাণ্ড এবং সেখান থেকে পাওয়া সাফল্য তার কাছে অপ্রত্যাশিত। চিঠিতে তিনি লিখছেন, আমরা কি প্রভাব ফেলেছি দিনের শেষে? আবার নিজেই উত্তর দিচ্ছেন, আমি যা কল্পনা করেছিলাম তার থেকেও ঢের বেশি। দুনিয়ার প্রায় 100 জন ব্যক্তিকে, এখানে পড়তে হবে কর্পোরেট সংস্থাকে বা ব্যবসা নিয়ন্ত্রকদের, দেওয়ানি বা ফৌজদারিভাবে অভিযুক্ত করা হয়েছে, অন্তত আংশিকভাবে। আমরা কিছু সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছি, যেগুলি আমরা কাঁপানোর প্রয়োজন অনুভব করেছি। তিনি কারো নাম না করেই এই মন্তব্য করেছেন। স্বাভাবিক কারণেই যে প্রশ্নটা ওঠে, তাহলে কি কোনো বিশেষ কর্পোরেট গোষ্ঠীর হয়েও কাজ করতেন তারা, যাতে প্রতিদ্বন্দ্বীদের বিব্রত করা যায়? আমাদের জানা নেই, সময় উত্তর দেবে। হিন্ডেনবার্গের রিপোর্টের পরে কি সব কর্পোরেট সকলের শুদ্ধিকরণ হয়ে গিয়েছে? উত্তর হচ্ছে না। তাহলে কি রইল দিনের শেষে? হিন্ডেনবার্গের সেই লুকোনো পোকাগুলো, যারা মাঝে মধ্যে মাথা চাড়া দেবে আর কিছু সত্য কিছু মিথ্যা ব্যাখ্যায় বর্ণনা করবে বিশ্বের কর্পোরেট দুনিয়াকে। হয়তো দ্রুত আসতে চলেছে নতুন কোনো উপন্যাস, দ্য হিডেন বাগস অফ হিন্ডেনবার্গ। আজ এটুকুই। শ্রদ্ধেয় শ্রোতারা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো পডকাস্টে, নতুন সময়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।